সবাইকে নমস্কার। প্রত্যেককে শুভ গণেশ উৎসব বলে এই ভিডিওটা শুরু করলাম। দেখুন, আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম 2026 সালের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে কোন কোন দল কতগুলো সিট পেতে চলেছে, যেখানে আমি প্রেডিক্ট করেছিলাম বিজেপি 80টা অ্যারাউন্ড প্লাস মাইনাস 5টা সিট পেতে চলেছে। পূর্বতন নির্বাচনগুলোকে আমি তার অ্যাভারেজ করে 2024 সালের গত লোকসভার ভোটের লোকসভা ভোটের ডেটা নিয়ে, তার আগের বিধানসভা 2021-এর, 2019-এর লোকসভা এবং 2016-র বিধানসভা, চারটে ওয়েস্ট বেঙ্গলে ইলেকশন, লোকসভার নিয়ে আমি প্রেডিক্ট করেছিলাম 80টা। তো এতে অনেকে অনেক ধরনের কমেন্ট করেছে। আমি প্রথমেই একটা কথা বলে রাখি যে আমার অ্যানালিসিস সেটা নিরপেক্ষ, কিন্তু আমার রাজনৈতিক বোধ নিরপেক্ষ নয়। এটা ইম্পর্টেন্ট না আপনাদের কাছে, তবুও জেনে রাখুন। আমি বহুদিন থেকে রাজ্যের বাইরে থাকি। 34 বছরের বামপন্থা তো আমাদেরকে আইটি লেবার করে রাজ্যের বাইরে নিক্ষেপ করতে সমর্থন সফল হয়েছে। তো আমি একটি সিপিএম জামানায় বড় হওয়া, পশ্চিমবঙ্গের একটা মফস্বল শহর, একটা বড় শহরে সিপিএম পাড়া, সিপিএম শহর, সিপিএম বাড়ির, ঠিক আছে, থেকে উঠে আসা একটা ছেলে, কিন্তু যার রাজনৈতিক চেতনা রাজনৈতিক বুদ্ধি 1989 সালে যবে থেকে লালকৃষ্ণ আডবাণীর, তখন আমি মেরেকেটে ক্লাস 4-এ পড়তাম, যবে থেকে লালকৃষ্ণ আডবাণীর ওই রথ বেরো, যবে থেকে রাজনৈতিক বোধ আমার মধ্যে হয়েছে, আমি কিন্তু বিজেপি সমর্থকই। এটা মনে হলে কেউ যদি ভিডিও আমার কথা শুনতে চান শুনবেন, না মনে হলে শুনবেন না। আমি কখনো কোথাও চেঁচিয়ে বলিনি আমি বিরাট নিরপেক্ষ। আমি বারবার যে কথাটা বলেছি, আমার রাজনৈতিক সমর্থনের সাথে আমার অ্যানালিসিসের কোনো সম্পর্ক নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা, যে ভিডিওটা আপনারা প্রচুর শুনেছেন এবং আমি তো এই নতুন শুরু করেছি, সেই অনুযায়ী যথেষ্ট সাড়া ফেলেছে বা ভাইরাল হয়েছে, যেটাকে বলা হয়। 22,000-এর ওপর ভিউ হয়েছে, 450টার ওপরে কমেন্ট হয়েছে। এবং আমি যদি এই কমেন্টগুলোকে 3টে ক্যাটাগরিতে ভাগ করি, একটা ক্যাটাগরি যারা আমার অ্যানালিসিসের সাথে সহমত এবং যারা মনে করে যে হ্যাঁ 2026 সালের নির্বাচনে বিজেপি ভালো ফল করবে, 80টা না 70টা না 100টা সেটা তারা হতে পারছে, এবং যারা আমার এই অ্যানালিসিসটাকে সাধুবাদ জানিয়েছে, এটা একটা ক্যাটাগরি। আরেকটা ক্যাটাগরি খুবই কুৎসিত, যারা আমার অ্যানালিসিসের সাথে দ্বিমত, কিন্তু যারা গালিগালাজ করে, কিরে বিজেপির হয়ে বকছিস, বিজেপির হয়ে দালালি করছিস, কত টাকা পেলি। আমি যখন কমেন্টগুলো দেখেছি, আমি আমার মতো করে দিয়েছি, রাইট। আমি তো দক্ষিণ কলকাতায় কোনো রাবীন্দ্রিক ছন্দে কথা বলা কোনো ছেলে নই। আমি খুব RSS এর পন্থায় আদর্শে বড় হয়ে ওঠা, মোস্ট একটা অ্যাডভার্স সিচুয়েশনে আমার বড় হওয়া, অ্যাডভার্স সিচুয়েশন পলিটিক্যালি অ্যাডভার্স সিচুয়েশনে বড় হওয়া একটা এটা বামপন্থী সিপিএম ছাড়া আমি দাদা বর্ধমান শহরের ছেলেছি, ঠিক আছে। যেখানে আজকে যদি আজ থেকে 10 বছর আগে কেরালাতে কুন্নুর যদি সিপিএম এর একমাত্র ব্যাস্টান হয়, 1980 সাল থেকে যবে থেকে সাঁইবাড়ি ঘটনা ঘটেছিল তবে থেকে 2011 অব্দি পশ্চিমবঙ্গের যারা বর্ধমানে থাকেনি, তাদের দে ডোন্ট নো হোয়াট ওয়াজ সিপিএম ইজ অল অ্যাবাউট। আমাদের যদি বাইরের স্টেটের লোকের কাছে সিপিএম কথাটা শুনতে হয় তাহলে তো মরে যাওয়া ভালো। যাই হোক, তো সেখান থেকে আমি আমার রাজনৈতিক চেতনা থেকে হওয়াটা ইম্পর্টেন্ট না আপনাদের কাছে, কিন্তু জেনে রাখা। এখন আমি বম্বেতে থাকি, এর আগে আমি দিল্লি, নয়ডায় 15 বছর মতো ছিলাম, লাস্ট 5 বছর আমি বম্বেতে থাকি। তার আগে ব্যাঙ্গালোরে পড়াশোনা করছি। এটা আমার পরিচয়, আমার রাজনৈতিক পরিচয় বললাম। তো আমাকে গালিগালাজ করতে হলে আমার যদি চোখে পড়ে, আমি ইকুয়ালি গালিগালাজ করে আমি সেটাকে ফেরত পাঠাবো। আরেকটা, যারা আমাকে ক্রিটিক করেছেন, যারা আমার সাথে দ্বিমত, কিন্তু তাদের ক্রিটিকে একটা পয়েন্ট আছে ইম্পর্টেন্ট, সেই পয়েন্টটাকে আমি বিশেষ করে আজকে অ্যাড্রেস করব। একটা হচ্ছে সেটা হচ্ছে যে বিজেপি তো ক্যাডারই নেই, বিজেপিকে এতগুলো বুথে ভোট পোলিং এজেন্ট দিতে পারবে, তাহলে বিজেপি কি করে, তারা সন্দিগ্ধ। আমার মনে হয় তারা ফ্লাইং ভোটার, বা তারা এখনো অবধি
পশ্চিমবঙ্গে কিভাবে ভোট হয় সেটা অনুযায়ী, এবং ঠিকই আমি যে কোনো ফর্মিডেবল কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমকে আমি ওয়েলকাম করি। আদারওয়াইজ আমি নিজে কি করে সমৃদ্ধ হব বলুন, আমি কি করে অ্যানালিসিস করতে পারবো বলুন। আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট, আমার মনে হয় যারা বাম বা কংগ্রেস সমর্থক, যারা এই যে আগের ভিডিওটাতে আমি বলেছিলাম যে বামেদের ভোট দেওয়া, সিপিএমকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা। কংগ্রেসের উচিত তারা 294টা সিটে আলাদা লড়ে। এটাতে প্রত্যেক কংগ্রেস বা সিপিএম সমর্থক, অধিকাংশ সিপিএম সমর্থক, তারা বলছে যে যদি 2024 সালের লোকসভার নির্বাচন আপনি এই বেসিসে করেন এবং এইটা বলছেন যে সিপিএমকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট, তাহলে 2016 সালের বিধানসভা নিয়েও কথা হয়। আমি আজকের ভিডিওতে এইটা প্রথম অ্যাড্রেস করতে চাই, ঠিক আছে। 2016 সালে বিজেপি কি সত্যি ভোট কেটেছিল না কেটেছিল, এবং একটা পথিকৃৎ সরকার বলে একজনকে আমি এর উত্তরটা খুব ডিটেলে দিয়েছি। আমি জানি না এখন আমি কমেন্টগুলো খুঁজে পাবো কি না। হ্যাঁ 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 পেয়েছি, আমি জাস্ট বলছি আমি কি লিখেছি। কেন রিপ্লাইগুলো আসছে জানি না। তো প্রতীকৃত বাবু যেটা লিখেছেন, এবং রিসেন্টলি যারা সিপিএমেররা বলছেন যে 2016তেও তো তাহলে বিজেপি ভোট কেটেছে, এবং আমার ডেটা বা আমার অ্যানালিসিস অনুযায়ী আমি আপনাদেরকে আমার অ্যানালিসিসটা আবার আমি আরেকটু বাড়িয়ে দিই, আপনারা তাহলে বোধহয় বুঝতে পারবেন। 2016 বিধানসভা নির্বাচনে সিপিএম, ফরওয়ার্ড ব্লক, সিপিআই, কংগ্রেস, আরএসপি এরা 77টা সিট পেয়েছিল, ঠিক আছে। লাইট গ্রিনটা কংগ্রেসের, লালটা হচ্ছে বামেদের। এরা 77টা সিট পেয়েছিল। হ্যাঁ, এরা 77টা সিট পেয়েছিল। আমি যদি দেখি এই 77টা সিটের মধ্যে 2019 সালে বিজেপি কতগুলো পেয়েছিল। 77টা সিটের মধ্যে বিজেপি 2019 সালে এই 77টা সিটের মধ্যে লিড রেখেছিল 31টা সিটে। মানে তার মানে কতগুলো হচ্ছে, তার মানে 40% অ্যারাউন্ড সিট যেটা বিজেপি পেয়েছিল। এই 77টা সিটের মধ্যে আবার আমরা যদি দেখি 2021 সালের যে অ্যাসেম্বলি ইলেকশন হয়েছিল ওয়েস্ট বেঙ্গলে বিধানসভা নির্বাচনে, সেই 77টা সিটের মধ্যে বিজেপি কতগুলো পেয়েছিল। সেই 77টা সিটের মধ্যে বিজেপি জিতেছিল 24টা সিট, মানে মার্জিন আরও কমছে। একটু ধৈর্য ধরুন, আমি প্রত্যেকটা জিনিসের উত্তর দেবো, এবং বাম বন্ধুদেরকে এটা আমি বলবো যে তাদের যে জিনিসটা তারা মিস করছে। এবং 2024 সালের নির্বাচনে সেই 77টা সিট যেটা 2016 সালে নাকি বাম সিপিএম জিতেছিল, তার মধ্যে 30টা সিট। তাহলে গড়পড়তা আমি যদি ধরি 77টা সিটের মধ্যে, যেটা 2016 সালে বিধানসভা নির্বাচন এবং কংগ্রেস পেয়েছিল, গড়পড়তা তিনটি ইলেকশনে যদি 30টারও বেশি সিট কম, মানে 40% সিট যেটা বিজেপি পরে মানে গুলোতে তারা নিজেদের করায়ত্ত করতে পেরেছে, ফার্স্ট পয়েন্ট। বাকি সিটগুলো তৃণমূলের কাছ থেকে পেয়েছে, মানে 2016 সালে তৃণমূল যেগুলো পেয়েছিল সেগুলোর কাছ থেকে পেয়েছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, এই ডেটা অ্যানালিসিস করে আমি আপনাদেরকে দেখাবো 2016 সালের বিধানসভা নির্বাচনে 13টা সিট কংগ্রেস আর সিপিএম হেরেছে তৃণমূলের কাছ থেকে, যার মার্জিন 4000 বা তারও কম। আমি ডাইরেক্টলি যদি ধরে নিই এই সিটগুলো বিজেপি ভোট কেটেছে বলে সিপিএম কংগ্রেস হেরেছে, 13টা সিট। 77টা সিটের মধ্যে 13টা সিট
13টা সিট হেরেছে, 77টা সিট হেরেছে, তার উপরে 13টা সিট আরো হেরেছে। এই 4,000টা আমি যদি ধরে কি ন্যারো মার্জিনে সিপিএম বা কংগ্রেস হেরেছে, আমি 4,000টা যদিও বিধানসভা এটা ন্যারো মার, তবু আমি ধরে রাখলাম বিজেপি ভোট কেটেছে বলে হেরেছে, সে 90 হতো। পার্সেন্টেজের হিসাবও আপনি যদি করেন, আপনি দেখবেন না যে বিরাট একটা কিছু পার্সেন্টেজ এটসেট্রা, রাইট? এবং এটা গেল সেকেন্ডারি পয়েন্ট। প্রধানত যে পয়েন্টটা বাম এবং কংগ্রেস বন্ধুরা মিস করছে সেটা হচ্ছে যে 2016 সালের বিধানসভা নির্বাচনে বাম এবং কংগ্রেস হচ্ছে পশ্চিমবঙ্গে তারা কিছুদিনের জন্য উঠেছিল এই নারদা হওয়ার পরে, এবং যখনই ভোট হয় দেখবেন বামেরা ব্যাপক একটা ব্রিগেড করে একটা মিডিয়াতে, ওদের কিছু পেড মিডিয়া সেকশন আছে দক্ষিণ কলকাতা স্থিত, যেগুলো দিয়ে ওরা তৈরি করে ব্রিগেড করে দিচ্ছে, এবার আসছি, রাইট? ওই ব্রিগেডের 80% লোক হয় তৃণমূলকেই ভোট দেয় বা বিজেপিকে ভোট দেয় বা ভোট দেয় না, নোটায় দেয়, রাইট? দেয় না। আচ্ছা, তাহলে এই রেজাল্টটা হতে পারে 0-0-0, প্রত্যেকটা ক্ষেত্রে হতে পারে না, এটা কমন সেন্স বলে। তো 2016 সালের বিধানসভায় বাম কংগ্রেস প্যান ইন্ডিয়া জুড়ে একটা পড়তি শক্তি ছিল, এবং 2014 থেকে বিজেপি একটা উঠতি শক্তি ছিল। না হলে কেউ অলিক কল্পনাতেও ভাবতে পেরেছিল 2014 সালে বাবুল সুপ্রিয় আসানসোল লোকসভা সিটটা 2014 সালে অ্যারাউন্ড 40,000 মতো মার্জিনে সে জিততে পারে? বোধহয় দোলা সেনকে হারিয়েছিলাম যদি, খুব যাও সেটা ইম্পর্টেন্ট কথা না, রাইট? সো বিজেপি একটা উঠতি শক্তি 2016 সালে প্যান ইন্ডিয়ায়, কিন্তু তাও বলবো বিজেপি তৃতীয় শক্তি ছিল। বাম বন্ধুরা যে বিষয়টাতে খেয়াল করছেন না সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃতীয় শক্তির কোনো জায়গা কোনোদিনই নেই বা কোনোদিনও ছিল না। পশ্চিমবঙ্গের রাজনীতি বরাবরই বাইনারি, হয় যে জিতছেন সে, আর যে দ্বিতীয় স্থান অধিকার করছে, এই দুটোতেই ম্যাটার করে, তৃতীয় শক্তি ম্যাটার করে না। তাও বিজেপি 2016 সালের বিধানসভা নির্বাচনে যেটা হয়েছিল 3টে সিট পেয়েছিল, নর্থ বেঙ্গলে 2টো পেয়েছিল, আর খড়গপুর সদরে দিলীপ ঘোষ জিতেছিলেন, রাইট? 3টে সিট, বৈষ্ণবনগর, দিনহাটা আর বোধহয় খড়গপুর, ডেটা দেখলে বলতে হবে, যাক খড়গপুর সদর 3টে পেয়েছিল। ঠিক আছে, তারা তৃতীয় শক্তি হলো তখন উঠতি একটা প্যান ইন্ডিয়া জুড়ে, কিন্তু তারা ওয়েস্ট বেঙ্গলে সেটাকে কাজে লাগাতে পারেনি। বাম বন্ধুরা বলছে তাহলে বিজেপি ভোট কেটেছে। আবার বলছি যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃতীয় শক্তির কোনো জায়গা ছিল না। 1947 সাল থেকে আপনারা যদি পশ্চিমবঙ্গের ভোটিং প্যাটার্ন দেখেন, আমি শূন্য হবে সেটা বলছি না, চুটকো চাটকা ওই 3টে 4টে 5টা 7টা 10টা এর মধ্যেই কিন্তু তৃতীয় শক্তি, সেটা এসইউসি হতে পারে, সেটা কখনো হিন্দু মহাসভা হতে পারে, রাইট? এর মধ্যেই তৃতীয় শক্তি ছিল। যে বিষয়টা এবার বলছেন যে বিজেপি কি, এবং দয়া করে যদি ভোট কেটে বিজেপি সেকেন্ড স্থানে এসছে, ভোটাররা তো কারোর বাবার কেনা গোলাম না, রাইট? আজকে বিজেপি যদি সেকেন্ড পজিশনে আসে, সিপিএম বা কমিউনিস্ট বা কংগ্রেস যদি মিলিত শক্তি সেরকমভাবে দেখাতে পারে, প্রমাণ করতে পারে যে আমরাই তৃণমূলের মানে রিপ্লেসমেন্ট হতে পারি, মানুষ সিপিএম কংগ্রেসকে ভোট দেবে। এর মধ্যে তো কথা বলে, এটা তো বিহার নয় যেখানে প্রচুর সিটে চতুর্মুখী লড়াই, প্রচুর সিটে কিছু সিটে দ্বিমুখী লড়াই, 3টে শক্তি। এবং ভারতের রাজনীতিটা যদি দেখেন এখন বাইনারি হয়ে যাচ্ছে। মানে মহারাষ্ট্র লেটেস্ট, আমি যে স্টেটে থাকি এখন, বিজেপি শিবসেনা, কংগ্রেস উদ্ধব শিবসেনা, বিজেপি শিবসেনা এনসিপি, কংগ্রেস উদ্ধব শিবসেনা এবং এনসিপি শারদ পাওয়ার, এটা 3টে মিলে ফ্রন্ট তৈরি করেছে। কারণ এখন মোদিকে আটকানোর জন্য বিরোধী দল দেখছে যে আমাদের এক কাট্টা হয়ে একটা বাইনারি ফ্রন্ট তৈরি না করলে পারবো না। এটা রাজনীতির নিয়ম। পশ্চিমবঙ্গ তো অস্ট্রেলিয়া বা চিলি বা মাদাগাস্কারের কোনো অঙ্গরাজ্য না, পশ্চিমবঙ্গ ভারতবর্ষেরই অঙ্গরাজ্য। সেখানে বিজেপির উত্থান কম বেশি হলেও পশ্চিমবঙ্গের আঁচ পড়বেই, আপনি ভাল লাগে মানুন, না ভাল লাগে মানুন না। দ্বিতীয় কথা, প্রচুর ফ্লাইং ভোটাররা যারা সন্দিগ্ধান যে বিজেপি তো প্রত্যেক কটা বুথে বুথে মানে কি বলে পোলিং এজেন্ট দিতে পারবে না। আচ্ছা, এর পিছনে 2টো কথা বলবো। প্রথম কথা হচ্ছে 2011 সালে যখন তৃণমূল ক্ষমতায় আসে, সেই প্রবল প্রতাপী সিপিএমকে সাইড করে,
তৃণমূল 294টা অ্যাসেম্বলির প্রত্যেক কটা বুথে তারা মানে পোলিং এজেন্ট দিতে পেরেছিল? আপনারা ভালো জানবেন, এটা তো কোনো ডেটা দিয়ে বলা যায় না। 70% ক্ষেত্রে পেরেছিল, 30%-এ পারেনি 2011 সালে। আচ্ছা, এবার আবার আসি 2019 সালের লোকসভায়। বিজেপি 18টা সিট পেয়েছিল 2019 সালের লোকসভা নির্বাচনে। পশ্চিমবঙ্গ থেকে বিজেপি 18টা লোকসভা সিট পেয়েছিল এবং 120টা বিধানসভা কেন্দ্রে বিজেপি এগিয়েছিল লোকসভা 2019-এ। আপনাদের লজিক অনুযায়ী বিজেপি তো 2019 সালের লোকসভা নির্বাচনের মানে 70% বুথে পোলিং এজেন্ট দিতে পারেনি, তাহলে 120টা বিধানসভা সিটে কি করে এগিয়ে থাকলো? আজকের বিজেপি মানে 2025 সালের বিজেপি, 2024 সালের বিজেপি 2019 সালের বিজেপির থেকে অনেক বেশি শক্তিশালী। আমি এক্ষেত্রে বলি, পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে এই যে একটা, এবং এটা তাদের দোষ না, তারা এটাতেই ছোটবেলা থেকে শিখে এসছে। আপনারা যদি বুথে যখন যাবেন, আপনারা মানে ভোটের আগে নিশ্চয়ই মানসিকভাবে এই ব্যাপারটা মানে স্থির করে নিতে পারবেন, আমি এ পার্টিকে দেবো না, বি পার্টিকে দেবো না, সি পার্টিকে দেবো। সেটা পোলিং বুথে মানে এজেন্ট ডেকে দেবেন। এবার আপনারা বলতে পারেন, দাদা বাইরের স্টেটে যেরমভাবে ভোট হয় পশ্চিমবঙ্গে তো সেরমভাবে ভোট না, মেরে তাড়িয়ে দেবে বা আমাদের ভোটের মানে আমাদের হয়তো ভোটই দিতে পারে, সেগুলো আলাদা বিষয়, আমি মেনে নিচ্ছি সেটা। কিন্তু এই যে পোলিং এজেন্ট দিতে পারবে না, পোলিং এজেন্ট দিতে পারবে না, আরে ভাই 2011 সালে তো সিপিএম 100% বুথে পোলিং এজেন্ট ছিল, কি লাভ হলো? মানুষ ঠিক করে নিয়েছিল যে সিপিএম সরকারকে সরাবে। সে ঠিক ছিল না ভুল ছিল সেটা অন্য বিষয়, সেটা অন্য ভিডিও পরে হতে পারে। দ্বিতীয় কথা, আমি বাম বন্ধু বা কংগ্রেস বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলি। সারা পৃথিবী জুড়ে বাম রাজনীতি, আমি কমিউনিস্ট রাজনীতি সোশ্যালিস্ট রাজনীতির কথা বলছি না, ওগুলো অনেক আগে মরে ভূত হয়ে পঞ্চভূত প্রাপ্তি হয়েছে, আমি বলছি না, নিজেদের মতো করে বাম রাজনীতি। আমরা অনেকে জানি চায়না ইজ আ কমিউনিস্ট স্টেট, এটা নামকা মাত্র কমিউনিস্ট স্টেট, এর থেকে বড় ক্যাপিটালিস্ট স্টেট হয় না। আজকের বিষয়বস্তু সেটা না, কিন্তু বলছি ভেনিজুয়েলা নিজেদের মতো করে ক্যাপিটালিস্ট স্টেট। ইউএসএ যে রাইটলি অ্যালিজ করছে যে ভেনিজুয়েলার হিউজ ড্রাগ কার্টেল, রাইট? কমিউনিস্ট তাহলে তালিবান বলবো, তালিবানদেরও সব থেকে বড় কামাই আফগানিস্তান তালিবান সরকারের করতে হয়, ড্রাগ বিক্রি করে হয়, পোস্তর ওই যেগুলো হয় আর কি, পোস্ত ফুল টুল, আমি অত ডিটেলসে জানি না, এ নিয়ে যতটুকু পড়েছি। সেম জিনিস তাহলে ভেনিজুয়েলায় হচ্ছে। মাদুরো, অ্যান্ড্রিয়াস মাদুরো যে প্রেসিডেন্ট, তার বিরুদ্ধে ইউএস করেছে। ইউএস যে জিনিসটা করছে সেটা অন্য বিষয়, কিন্তু তার অ্যালিগেশনটা তো মিথ্যা না। এরা নিজেদের মতো করে কমিউনিস্ট, নিজেদের মতো করে সোশ্যালিস্ট, রাইট? এদের সাথে সেই রাশিয়ান সেই বিপ্লব 1917 সালের কোনো সম্পর্ক নেই, চায়নারও মাও জেডংয়ের লং মার্চের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, আপনারা বাম বন্ধুরা এবং সকলে জেনে রাখবেন, ইন্টারনেট ডেমোক্রেসি বা সোশ্যাল মিডিয়া পেনিট্রেশন পৃথিবীতে যত হারে বেড়েছে, কমিউনিজম বা সোশ্যালিজমও বা বাম রাজনীতির সেই হারে কমেছে। বাম রাজনীতি পশ্চিমবঙ্গের মতো জায়গায় কেন বৃহৎ হয়েছিল? কারণ আমাদের দাদুরা, আমাদের বাবারা দাদুরা বলাই ভালো, তারা যখন কলেজে পড়ছে তারা তখন শুনছে কি রাশিয়ার কোন জায়গায় জারেদের রাজতন্ত্র হারিয়ে লেনিন নামক একজন কমিউনিস্টতন্ত্র স্থাপন, কমিউনিস্টতন্ত্র বাংলা কি আমি জানি না, মাফ করবেন, কমিউনিস্টতন্ত্রই বলছি, সমাজবাদকে প্রতিষ্ঠা করেছে। তারা এটা জানে না যে আমরা ছোটবেলা থেকে বর্তমান শহর পাড়ায় দেখতাম, শহরে দেখতাম নভেম্বর বিপ্লব কি আমরা পশ্চিমবঙ্গের বাঙালি অর্ধশিক্ষিতরা যারা নিজেরা বিরাট বড় আমরা আমাগো কালচার আমাগো ল্যাঙ্গুয়েজ বলা, আমরা জানি কি সব থেকে বড় প্রথম বলবো না, সব থেকে বড় কু করে গভর্নমেন্ট, এবং সেটা 1917 সাল থেকে শুরু করে 1991 সালে সেই সরকারই ছিল। ভ্লাদিমির লেনিন বলশেভিক দলের, ভ্লাদিমির লেনিন মেনশেভিক কমিউনিস্টদের জেলে পড়ে বা পার্জে গুলি মেরে যে মানে কমিউনিস্ট পার্টি ইউএসএসআর এর জেনারেল সেক্রেটারি হয়েছিল। সেটা মানুষ আস্তে আস্তে পরে জানতে পেরেছে কি নভেম্বর বিপ্লব, কি কু হওয়া।
স্তালিন পার্জের নামে প্রায় 2.5 কোটি রাশিয়ান এবং কমিউনিস্ট মানুষকে মেরেছিল। কোনো মানে হিন্দু মেরেছে বা উরুগুয়ের মানুষকে মেরেছে বা সৌদি আরবিয়ার মুসলমানদের মেরেছে তা না, কমিউনিস্টদের মেরে, তার মধ্যে 3 জন বাঙালিও ছিল। অবনী মুখোপাধ্যায় সিপিআই এর যে ফাউন্ডার মেম্বার, বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় ছোট করে বলে দিই, সরোজিনী নাইডুর বর্দা হরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বর্দা কে? হরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় সত্যজিৎ রায়ের সোনার কেল্লার যিনি সিধু জ্যাঠা, সত্যজিৎ রায়ের সীমাবদ্ধে যিনি নাইটহুড পাওয়া স্যার বরেন রয়। বয়স 70 হলো, এখনো গল্ফ খেলছি, চোখে ছানি পড়েনি, রাইট? আমি ওনার কথা বলছি। বা ঋষিকেশ মুখার্জির বাবরচির যিনি দাদুর রোলটা প্লে করেছেন, রাইট? আমি তার নাম হরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, তিনি মেজ ছেলে, তার বড় দাদা হচ্ছেন বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এদেরকে পার্জে গুলি করে মারে স্তালিন। বাঙালিয়ানা ভাই কোথায় গেল আপনাদের? প্রত্যেক কটা রাজনৈতিক তর্ক বিতর্ক এবিপি আনন্দ, তারপরে কি নাম, রিপাবলিক বাংলা, জি ইত্যাদি ইত্যাদিতে হয়। 4টে থেকে মুখে পাউডার মেখে স্টুডিওয়ে বসে যাওয়া সিপিএম এর যারা, তাদের দেখবেন একটা বক্তব্য যখনই উঠবে সাঁইবাড়ি, যখনই উঠবে মরিচঝাঁপি, যখনই উঠবে ওদের মাস মার্ডার, যেটা ক্যালকাটার কসবায় কি সেতু যেন, বিজন সেতুর তলায় যে আনন্দমার্গীদের মেরেছিল, কিরকম ইডিওটিক অ্যালিবাই, এবং মানুষ এগুলো নিয়ে প্রশ্ন করে না। আপনারা প্রশ্ন করতে পশ্চিমবঙ্গে আপনারা থাকেন। সাঁইবাড়ি নিয়ে বললে বলবে আচ্ছা বলতো সাঁই ভাইদের মায়ের নাম কি ছিল? এটা কি ইম্পর্টেন্ট? আমি বর্ধমানের ছেলে, আমি যা সাঁইবাড়ি নিয়ে জানি খুব কম লোক জানে, আমার সেটা আস্ফালন করার প্রশ্ন না। তাদের মায়ের নাম স্বর্ণলতা দেবী ছিল না মৃগনয়নী দেবী ছিল না কুসুম বিনোদিনী মেদ্দা ছিল, এটা জানাটা বড় কথা না? কংগ্রেসি একটা পরিবারের 2 জন ভাই, একজন গৃহশিক্ষককে কুপিয়ে খুন করা হয়েছিল, তারাই পরবর্তীকালে মিনিস্টার হয়েছিল, এটা বড় কথা জানা। মরিচঝাঁপি ক্ষেত্রে বলতো মরিচঝাঁপি যেতে গেলে লক্ষ্মীকান্তপুর দিয়ে যাবি না শিয়ালদা লাইন দিয়ে যাবি, এগুলো মানুষকে ভুলিয়ে দেওয়ার জন্য বলে যে তোরা জীবনে কোনোদিনও মরিচঝাঁপি যাচ্ছি, মরিচঝাঁপি নিয়ে কথা বলছিস কি? কোনটা বেশি ইম্পর্টেন্ট জানা? মরিচঝাঁপির অ্যাকচুয়াল যে গণহত্যা সেটা নিয়ে জানাটা ইম্পর্টেন্ট, না লক্ষ্মীকান্তপুর দিয়ে ট্রেন ধরে যাব, না কি নাম শিয়ালদা দিয়ে ট্রেন ধরে যাব? আমার বাবার পয়সা আছে, আমি খেটে রোজগার করি, পার্টির হোল টাইমার নই, আমি গাড়ি ভাড়া করে মরিচঝাঁপি যেতে যেন যাই। তৃতীয় কথা, এটা অনেক বেশি হয় যেহেতু কলকাতা শহরে ঘটা ঘটনা, সেটা হচ্ছে বিজন সেতু ম্যাসাকার। বিজন সেতু ম্যাসাকারে প্রত্যেক সিপিএম এর বক্তারা বা স্পোক্স পার্সনরা তারা বলে বাবলু চক্রবর্তী করেছে, এবং বাবলু চক্রবর্তী এখন তৃণমূলে। বাবলু চক্রবর্তী নামক কেউ যদি করে থাকে, ভুল না, সে এখন তৃণমূলে। তাহলে 1982 সালের ঘটনাটা বিজন সেতু ম্যাসাকার থেকে 1911 সালে তিনি বাবলুবাবু যখন তৃণমূলে জয়েন করছেন, তার আগে অব্দি সিপিএম সরকার ঘুমোচ্ছিল, সে তো সিপিএমই করতো, তার ফাঁসি হয়নি কেন? ব্যাপারটা বাবলু চক্রবর্তী নয় বন্ধুরা। তখন বালিগঞ্জের যে এমএলএ ছিল শচীন্দ্রনাথ সেন, যার নামে কসবার পার্টি অফিস, সে বাবলু চক্রবর্তী, রমেন মিত্রির, বাপিল ব্যানার্জি এরকম কতগুলো লোকাল ছেলেদের দিয়ে ক্রাইমটা পারপিট্রেট করিয়েছিল, মানে দাঁড়িয়ে করিয়েছিল। মানুষ এতটাই বোকা, এগুলো ভুলে যাবে। হ্যাঁ, অনেক তত্ত্ব আসে লেসার ইভিল, যদি বাম থাকতো তাহলে কি চোরগুলো, প্রশ্ন হচ্ছে কোনটা লেসার ইভিল, কোনটাই? আবার 2021 সালে হয়েছিল বাংলার মেয়ে নিজেকেই চাই, বাংলার মেয়ে নিজেকে চাইয়ে তার ফলটা দেখছেন আরজি কর, কসবা ল কলেজ, প্রত্যেকটা জায়গায় জায়গায় কি হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের নারীদের, কি মানে শিক্ষিত নারীদের কথা বলছো, আমি ছেড়ে দিলাম, বকটুই 2.5 বছরের শিশুও জ্বলে পুড়ে রাখ হয়, তাও মুসলিমরা তৃণমূলকে ভোট দেয়, কারণ তাদের ধর্ম সুরক্ষা থাকতে বলে, এটা তাদের ব্যাপার। আমরা যে জিনিসটা বারবার ভুল করি, মুসলিমদের কোনো ধর্মের বাইরে আইডেন্টিটি নেই, তারা উম্মায় বিশ্বাস করে। বাঙালি পড়ে, গুজরাটি পড়ে, মারাঠি পড়ে, সিন্ধি পড়ে, প্যারাগুয়েন মুসলিম পড়ে, জাপানিজ মুসলিম পড়ে, আগে সে লার্জ পার্ট অফ মুসলিম ব্রাদারহুড, উম্মা, এটা তাদের কাছে ম্যাটার করে। আপনি হিন্দুদেরকে আলাদা করছেন রামের নামে, কালীর নামে, বাংলা ভাষার নামে। বিজেপি 28টা স্টেটের মধ্যে 20টা স্টেটে বিজেপি বা বিজেপি সমর্থিত দলের
সরকার চলে সেখানে। কেউ বলতে পারবে এখানে কি মানে বম্বেতে বা মহারাষ্ট্রায় আমি যবে থেকে আছি তবে থেকে আলাদা, যারা মারাঠি বলার তারা মারাঠি বলে, যারা মারাঠি না বলার তারা অল্প বিস্তর মারাঠি, আমিও বলতে পারি, হিন্দিতে চালাই। মানে আমি বুঝতে পারি, মানে কর্ণাটকে যখন বিজেপি ছিল তখন সবাই কানাডা ছেড়ে হিন্দি বলা আরম্ভ করেছিল। এই বোকা বোকা কাজগুলো দক্ষিণ কলকাতার পিআর এজেন্সি, বাংলা পক্ষ এটসেট্রা এটসেট্রাদের দিয়ে করায়। আপনারা যদি চান যে আমার পরবর্তী প্রজন্ম চুরি করবে না, আপনারা যদি চান শিক্ষকরা পড়ে পড়ে চাকরি দাবির নামে মার খাবে না, ছাত্ররা বাংলা পড়বে তার জায়গায় উর্দু শিক্ষক দিয়ে তাদেরকে গুলি করে মারা হবে না, তাহলে আপনারা তৃণমূলকে ভোট দেবেন না, বিজেপিকে দেবেন। আজ আপনাদের কাছে অপশন। যারা মনে করে না, বিজেপি প্রচুর জায়গায় প্রচুর রাজনৈতিক ভুল করছে, যে ভুলটা করছে সেটা হচ্ছে তৃণমূল মোর দ্যান আ রাজনৈতিক দল, তৃণমূল হচ্ছে রোজগারের একটা পন্থা। তৃণমূল কি কোনো রাজনৈতিক আদর্শ, যেটা বাম বা যেটা রাইট উইং কেউ পছন্দ করুক না করুক, তা তো একটা আদর্শ। সব দেশে কমিউনিজম হবে, ভারতবর্ষে 27টা সংবিধান হবে, আগে পাকিস্তান দাবি মানতে হবে, তারপর দেশ স্বাধীন হবে। আমি পছন্দ করি না করি, এটা তো একটা আদর্শ যেটা আজ অব্দি ওরা বয়ে নিয়ে চলেছে। ওরা গাজার জন্য কাঁদে, ওরা বাংলাদেশি হিন্দুদের জন্য কাঁদে, কত মিছিল করেছে, কেউ গান গেয়েছে, আমি তোমায় ভালোবাসি না, আমি দেশটা ছেড়ে যাব না। ভাই, কে তোকে যেতে বলেছে? রাইট, গান গেয়েছে। আজকে সেই গান গাওয়ার মাসুল কি দিচ্ছে? 4 বছর ধরে কেউ ওদেরকে নাকি শুটিং করতে দিচ্ছে না বিশ্বাস ব্রাদার্সরা। আমি জানি না, পশ্চিমবঙ্গে থাকি না, শুনি মিডিয়া তাই বলি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আপনারা যদি মনে করেন আপনাদের পরবর্তী প্রজন্ম ভোট দেবে না চোরেদের, ভোট দেবে না নারী লুণ্ঠনকারীদের, ভোট দেবে না চাকরি চুরি, শিক্ষা চুরি, বালি চুরি, কয়লা চুরি, গরু চুরি, পুকুর চুরি, কুকুর চুরি। কতটা লজ্জা আমাদের রাজ্যের! কুকুর চোর একটা মানে এমপি কুকুর চুরি করেছে, বয়ফ্রেন্ডের এক্স বয়ফ্রেন্ডের কুকুর চুরি করেছিল, তারপরে লোকসভার পদতলে মানে অন্যান্য বিজনেস হাউসদের কাছ থেকে টাকা নিয়ে আদানির বিরুদ্ধে বিষেধকার করেছিল এবং তাদেরকে লোকসভার যেটা মোস্ট হাইলি সিকিউরড পাসওয়ার্ড হয়, পাসওয়ার্ড লিক করে 2024 সালেও তিনি জিতেছেন কি রানীমা কৃষ্ণনগর থেকে। সে তার নিজের পার্টির পুরুষ এমপিকে বলে ইউ ডোন্ট স্লাগ উইথ পিগস, পুরুষ এমপিকে পিগস বলে। তাদেরকে কৃষ্ণনগরের মানুষ যদি ভোট দেয় সেটা আমাদের বাঙালি হিসেবে লজ্জা। বুথে কতজন লোক আছে, সিপিএমেরও ভোট কাটুয়া, বিজেপি 2016 সালে বোকার মতো কথাগুলো বলে। এটা আমাদেরকে বিচার করতে হবে, আমাদের রাজ্য ভবিষ্যৎ কি হবে। যাই হোক, এটা নিয়েই আমার বক্তব্য। প্লিজ আপনারা আপনাদের কমেন্ট, রায় যদি দ্বিমত হয় তারও কারণ নিশ্চয়ই দেবেন। আমি পড়াশোনা করে আমি সমৃদ্ধ হতে পারবো। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। নমস্কার।